প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। স্ক্রিনের নিচে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আজকের গ্যালারির বিষয়বস্তু কি হতে যাচ্ছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে সাপ লুডু খেলা আর কি। আমরা প্রথম শ্রেণীর ক্রিকেটটাকে যেভাবে ভাবি বা বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার আগে থেকে যে টেস্ট ক্রিকেটের আমেজটা তৈরি করার ব্যবস্থা করেছিল বিসিবি, সেটা আসলে কি মুডে হয়, এখানকার সেরা পারফর্মাররা কতবার জাতীয় দলে খেলেন, কেন বা তাদেরকে জাতীয় দলে নেওয়া হয় না, এই সাপ লুডুর মোয়ের মতো ওঠানামা, এইগুলো নিয়ে কথা বলার জন্য এমন একজনকে আজকে স্টুডিওতে নিয়ে এসেছেন যিনি ৯,০০০ প্রথম শ্রেণীর রান করেছেন, অথচ জাতীয় দলে একবারও সুযোগ পাননি। ফরহাদ, আপনাকে স্টুডিওতে স্বাগত। মানে আপনাকে অনেক এমনভাবে পরিচয় করাই দেওয়া হলো যেটা আপনার জন্য খুবই আসলে মর্মাহত হওয়ার মতো। আসলেই তো ৯,০০০ রান, আমি একবারও ন্যাশনাল টিমে খেললাম না। বাংলাদেশের ক্রিকেটে প্রথম শ্রেণীর ক্রিকেটটাকে আমরা যদি বেঞ্চমার্ক ধরি, কারণ আমাদের টেস্ট খেলছি ২৪ বছর হয়ে গেছে, ২৫-এ পা। আলটিমেটলি মানদণ্ডটা কোথায়? আপনিও তো টেস্টে খেলতেই পারতেন, ৯,০০০ প্লাস রান। কেন মনে হয় একটু কি অবাগা মনে হয় কিনা? অবশ্যই অবগত মনে হয়, কারণ এত রান করার পরও আসলে ন্যাশনাল টিমে কেন ডাক নয়, আমারও মনের ভিতরে একটা আক্ষেপ তৈরি হয় যে কেন আসলে ডাকা হলো না। আর যে সময় কন্টিনিউ আমার পারফরমেন্স ছিল, ওই সময় আমাকে কখনো 2016-17 দিকের কথা বলছেন? হ্যাঁ, ওই 17, 16, 14 এই টাইপের। তা আমার কাছে মনে হয় যে ওই সময় আসলেই, কারণ এক সময় আমি ম্যান অফ দ্য টুর্নামেন্টও হয়েছিলাম, অলমোস্ট 800 রানের কাছাকাছি 800 রানও করছিলাম। তা আমি যতটুকু জানি যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হাইস্ট রান করলে বা এরকম করলে একটা ন্যাশনাল টিমে ডাকা হয়। আসলে কেন ডাকা হয়নি আসলে আই ডোন্ট নো। এই তো মাত্রই তো আপনি প্রথম শ্রেণীর ক্রিকেটটা ছেড়ে দিলেন। আপনি আসলে বাংলাদেশের ক্রিকেটেও ছিল যারা জাতীয় দলে খেলে। ধরেন আজকে আমরা যখন প্রোগ্রামটা করছি, ইমরুল কায়েস তার আনুষ্ঠানিক ঘোষণাটা দিয়েছিলেন এই ম্যাচটার আগে। এই খুলনা ম্যাচ দিয়েই আসলে ওনার দ্য এন্ড অফ ফার্স্ট ক্লাস ক্যারিয়ার। বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ খেলবে, আপনিও যেরকম খেলছেন। তো আমরা একটু ইমরুল কায়েসের এটা একটু শুনে আসি, তারপরে আমি আপনার শুনবো। যখন আমি 2006-এ আমার ফার্স্ট ক্লাস ডেবিউ হয়, তখন চিন্তা ওইভাবে করি নাই যে বাংলাদেশ টিমের হয়ে এতগুলো টেস্ট ম্যাচ খেলতে পারবো। বাট অ্যাট দ্য এন্ড এখন যেভাবে বিদায় নিলাম, আমার কাছে মনে হয় যে আমি ভেরি মাচ হ্যাপি যে বাংলাদেশের হয়ে 39 টেস্ট ম্যাচ খেলতে পেরেছি। আমি হয়তো আরও বেটার আমার টেস্ট ক্যারিয়ার হতে পারতো, বাট এখন যেটা হয় নাই সেটা নিয়ে আসলে আমার এখন আফসোস করার আমি মনে করি না, কারণ যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। ইমরুল তাও বলতে পারে যে টেস্ট তো খেলেছিলাম, প্রথম শ্রেণীর ক্রিকেটটা আরও বেশি খেলতেই পারতো। ইমরুল কায়েস যখন আসছিলেন 2007-08-এর দিকে, আমার যতদূর মনে পড়ে, খুব শোরগোল, প্রচুর রান করছিলেন ওই সময় উনি প্রথম শ্রেণী এবং ঢাকা প্রিমিয়ার লিগে আবহানির হয়ে। তো ফরহাদ, আপনি রাজশাহী বেল্টের অনেক ক্রিকেটার বাংলাদেশকে আসলে তাদের পারফরমেন্স দিয়ে অনেকভাবেই আলোকিত করার চেষ্টা করেছেন। এই যে প্রথম শ্রেণীর ক্রিকেটটাকে আমরা এখনো পর্যন্ত জাতীয় দলের ঢোকার জন্য নিক্তিতে মাপতে পারি না, বা কখনো কখনো মাপা হয়, কখনো কখনো মাপা হয় না, এটার কারণটা কি মনে হয় আপনার কাছে? আসলে আমি কখনো এভাবে চিন্তা করিনি যে কারণটা কিসের জন্য, কিন্তু আমার যতটুকু চেষ্টা ছিল যে আমি ফার্স্ট ক্লাস ক্রিকেট ডেবিউ হয়েছে যখন, আমার একটাই টার্গেট ছিল যে আমি পারফর্ম করব। আমার সিনিয়র যারা ছিল, পাইলট ভাইরা, মুশফিক বাবু, রফিকুল ভাইরা, তারা বলতো যে তোর কাজ হবে খালি পারফর্ম করা। তা আমার ছিল যে আমি যখনই ব্যাটিংয়ে নামবো, আমি চেষ্টা করতাম আমার 100% এফোর্টটা দিতে, যে আমি এই টিমের বেস্ট রান করব। তো ইনশাল্লাহ আমার কাছে অনেক সময় হয়েছে, অনেক সময় হয়নি। কিন্তু আসলে আমি যতটুকু জানতাম যে ভালো খেললে, ভালো বড় রান করলে বা হয়তো ন্যাশনাল টিমে একটা ডাক আসবে, এরকম আসলে সবাই তো টার্গেট থাকে যে ন্যাশনাল টিমে খেলার জন্যই টার্গেট থাকে। আসলে আমার হয়তো তকদিরে নাই। এই সময়টায় ধরেন শামসুর রহমান শুভ, আমরা যদি তালিকাটার দিকে তাকাই আর কি, প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান যারা করেছেন বাংলাদেশের সেখানেও ছিল তুষার ইমনা, সবার আগে আসছে নামটা, তারপরে নাইম আপনাদের একই বেল্টের, তারপরে হচ্ছিল শামসুর রহমান শুভ আছে। এদের যে তিনজনের কথা বলছি, মাশাআল্লাহ, এদের সবারই জাতীয় দলের হয়ে একবার করে খেলা হয়েছে। এমন না যে আপনি ফরহাদ হোসেন 161 ম্যাচে 9,065 রান, 18টা সেঞ্চুরি, মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে আসলে আপনার কাছ থেকে তো এর চেয়ে বেশি করাটাও মুশকিল। আর যে ধরনের উইকেটকে খেলা হয়,
আমরা আসলে যেখানে দেখি ক্রিকেটটাকে, নাইম ইসলাম এখনো খেলে যাচ্ছেন, বিপিএলও এবার খেলছেন, অবাক করা ব্যাপার। 10,663 রান, মানে এই রান করার পরও টেস্ট ক্রিকেটে বাংলাদেশে আপনাদের এই 5 জনের একজন কেউ, মানে তুষার মিলন তো ডিক্লেয়ার করেছেন আরো 4 বছর আগে, তার রিটায়ারমেন্টটা 2 বছর আগে ইনফ্যাক্ট, যেহেতু আর পাচ্ছিলেন না। মানে বাংলাদেশ নাকি ব্যাটিং সংকটে বা ব্যাটারদের সংকটে ভোগে টেস্টে খুব ভালো মতো মানিয়ে নেয়ার, তো আসলে কারণটা কি? আসলে দেখেন, আমার কাছে মনে হয় যে এটা আমি বলতে চাই যে আপনাকে চুজ করতে হবে যে কোন প্লেয়ারটা টেস্টের, ন্যাশনাল টিমের টেস্টের। তো আমরা দেখেন, আপনি যারা মানে T20 যারা খেলে তারা টেস্টে ডেবু হচ্ছে, যারা টেস্টে খেলে তারা ওয়ানডে হচ্ছে। তা আমার কাছে মনে হয় যে আপনি যখন ফার্স্ট ক্লাস ক্রিকেটে বিবেচনা করছেন, যারা পারফর্ম করবে, বেস্ট পারফর্মাররাই ন্যাশনাল টিমে যাবে। তো আমি এতটুকুই বলতে চাই যে হয়তো আমার ক্যারিয়ার বলে আপনি নাইম ভাই, আমার কাছে মনে হয় যে আমি দুজনকে খুব আইডল মানতাম, বিশেষ করে তুষার ভাইকে মানতাম ফার্স্ট ক্লাসে। যে আমি সবসময় তুষার ভাইকে বলতাম যে আপনি হলো যেরকম হলো টেন্ডুলকার হলো ইন্ডিয়ার লেজেন্ড, আপনি হলো বাংলাদেশের লেজেন্ড। তো এখন অলমোস্ট আমাদের লেজেন্ড অলরেডি নাইম ভাই চলে আসছে, সে ইনশাল্লাহ আমার কাছে মনে হয় যে 12,000 রান প্লাস করে ফেলবে। তো আমার কাছে মনে হয় যে আপনি যদি চিন্তা করেন যে ফার্স্ট ক্লাসটা আমাদের মেন খেলা টেস্টের জন্যে, আপনাকে ওইভাবে বিবেচনা করতে হবে যে প্রপারলি কোন প্লেয়ারটা আপনার পারফরমেন্স করছে কন্টিনিউ। আপনি যদি খালি এক সিজনই দেখেন যে আমি এই সিজনে 500 করলাম, তাকে আমি ন্যাশনাল টিমে ডাকবো, তাহলে হবে না। আপনাকে কন্টিনিউ চিন্তা করতে হবে যে এই প্লেয়ারটা 2-3 বছর কীরকম পারফরমেন্স। ফার্স্ট ক্লাস খেলা কিন্তু এত ইজি না লাল বলে। কিন্তু সাবেক নির্বাচক প্যানেল মিনাজুল আবেদীর নেতৃত্বে যারা ছিলেন তারা বলতেন যে এটা আসলে ওটার মানদণ্ড এত বেশি ভালো না, যে কারণে তুষার ইমরানকে তারা ন্যাশনাল টিমে অনেকবার কল পাওয়ার কাছাকাছি থাকা অবস্থা ডাকে নাই। আপনি বলছেন ইজি না, আপনাদের মতো যারা আরও প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন বা খেলছেন তারাও বলেন ইজি না, তাহলে মানে ইজিটা কি? আসলে আমরা দেখেন, আমরা যখন ক্রিকেট খেলা শুরু করছি তখন কিন্তু আমরা খেলছি হলো টপ, ওই সময় বাংলাদেশের টপ প্লেয়ার পাইলট ভাই, তারপর হলো মুশফিক বাবু, তারপর আপনার এদিকে হলো যারা এগেনস্ট রনক ভাই, সবাই এরা খেলতো। তা আমার কাছে মনে হয় আমি রাজশাহী টিমে যতদিন খেলছি আমার কাছে মনে হয়নি যে এটা কোনো মানে নর্মাল একটা ক্রিকেট। সবাই বলে না যে এটা হলো পিকনিক টুর্নামেন্ট, মানে এইসব। আসলে আমার কাছে কখনোই মনে হয়নি যে এটা পিকনিক একটা ফার্স্ট ক্লাস। আমরা রাজশাহী টিম অলওয়েজ ফাইট করে খেলে গেছি, এখনও খেলছি, হয়তো এখন একটু সময় খারাপ যাচ্ছে। তা আমার কাছে এই জিনিসটা মনে হয়নি যে আসলে ফার্স্ট ক্লাসের মতনই আমরা ক্রিকেট খেলতাম। ওভারঅল সব টিমই খেলতো আপনার। হয়তো যারা বলে, আমার কাছে মনে হয় ওইভাবে যে প্রপারলি খেলাটা যাচাই করে না যে আসলে খেলাটা কোন প্লেয়ার কোন উইকেটে রান করছে, কোন বলারটা কোন উইকেট পাচ্ছে, এটা কিন্তু আপনি বিবেচনা করেন না। বিবেচনা করেন ফরহাদ হোসেন এই সিজন 500 করছে, ঠিক আছে, নাইম ইসলাম এই সিজনে 600 করছে, কিন্তু কোন উইকেটে রান করছে, কোন উইকেটে ভালো খেলেছে, কোন উইকেটে সারভাইভ করেছে, এইসব আপনাকে টোটালি একটা সিলেক্টরকে আপনি বিবেচনা করতে হবে, বসে থেকে দেখতে হবে। যেটা আমার কাছে মনে হয় রিসেন্টলি এখন হান্নান ভাইরা যেটা করছে। আমি হান্নান ভাইকে বলবো, যেমন আমরা যদি দেখি আমাদের ন্যাশনাল টিমে যারা খেলেন তাদের মধ্যে হাইয়েস্ট রান গেটারদের মধ্যে প্রথম শ্রেণীতে হাইয়েস্ট রানটা হচ্ছিল মুমিনুল হকের, তারপরে ইমরুল কায়েস, তারপরে আছে লিটন দাস, মুশফিকুর রহিম। মুশফিকের আসলে মানে আরও বেশি হওয়া উচিত ছিল, হয়তো বা ওই সময় অভাবে খেলতে পারেন না। তারপরে তামিম ইকবাল। মানে এই হলো আমাদের ন্যাশনাল টিমকে যারা রিপ্রেজেন্ট করেন তাদের অবস্থা। মানে বুঝলাম তারা তাদের জায়গাতে সফল 100%, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। না না না, কিন্তু এই যে প্লেয়ার পিক করা, পরিস্থিতি বুঝে খেলা, আপনি বগুড়ার উইকেটটা বাউন্সি হয়, সুইমিং কন্ডিশন হয়, তো ওইখানে যারা রান করে তাদেরকে কেন আপনি মানে টপ অর্ডারের জায়গাটা দিতে পারছেন না? আপনি তো দল যখন সিলেক্ট করছেন তখন মিরপুরের উইকেটে কে স্পিনে খুব ভালো খেলছে সেটাকে প্রায়োরিটি দিয়ে করছেন, তখন কি ন্যাশনাল টিমের ব্যাপারটাই চলে আসে সবসময় যে এখানে যেহেতু ঢাকা টেস্ট খেলতে হবে ওই কারণে আমি একটা এখানে মোটামুটি যে পারফর্ম করবে তাকে আমি দলে বেশি প্রায়োরিটি দিব? এটা দেখেন, আসলে আপনি বগুড়ার উইকেট, রাজশাহীর উইকেট, আপনি ট্রু উইকেট, এটা বাংলাদেশে অলমোস্ট সবাই জানে। এই উইকেটে আপনি নর্মালি ব্যাটিংও করতে পারবে সুন্দরভাবে যদি ভালো ব্যাটসম্যান থাকে, পেস বলাররা ভালো বোলিং করতে পারবে, স্পিনাররাও ভালো স্পিন করতে পারবে। এখন আপনি
একটা সাপোজ একজন ওয়ান ডাউন ব্যাটিং করছে, ওয়ান ডাউনে রান করছে, আইসে ওকে ন্যাশনাল টিমে নিল, আইসে মিরপুর উইকেটে ওই স্পিন ভালো খেলে, আমি নামাই দিচ্ছি পাঁচে। সেই ছেলেটা কিন্তু ওই ব্যাটসম্যান কিন্তু আপনি নর্মালি রান করছে কিন্তু ওয়ান ডাউন, সে যদি এসে পাঁচে খেলে তাহলে ওর মাইন্ড সেট আপটা যেটা ছিল ওই মাইন্ড সেট আপটা কিন্তু পুরো ঘুরে গেছে। যে ক্রিকেটারকে বাছাই করা হলো 3 নম্বরে ভালো খেলার জন্য বা 1 নম্বরে ভালো খেলার জন্য, তাকে আপনি 5 নম্বরে হঠাৎ করে ন্যাশনাল টিমে খেলাই দিচ্ছেন, কিন্তু ন্যাশনাল টিমের চেইনে যে 3, 4, 5-এ আছেন তাদের জায়গাটা তো নেওয়াও মুশকিল। তাহলে সেক্ষেত্রে সিলেক্টরদের কাজটা কেমন করে সহজ হয়? আসলে আপনি দেখেন এই জিনিসটা কিন্তু আপনি যে জায়গাটা রান করবে একটা প্লেয়ারকে আপনি নেবেন ন্যাশনাল টিমের জন্য, ও কিন্তু ওইভাবে মাইন্ড সেট আপ করে কিন্তু আসবে যে আমি ওয়ান ডাউনে রান করছি, ওয়ান ডাউনেই করবো, হয়তো ভালো খেলবো। বা 2 ডাউনে আমি 5-এ খেলছি, ডোমেস্টিকে সব জায়গায় 5-এ রান করছি, আমার কাছে মনে হয় 5-এই বেটার, আমার কাছে 5-এ এরকম হবে। আমার কাছে মনে হয় এই জিনিসগুলো একটা প্লেয়ারকে জিজ্ঞাসা করা উচিত যে তুমি যদি এই জায়গাটা খেলা, আমি মনে হয় জিজ্ঞাসা করে, আমি হয়তো ন্যাশনাল টিমের এটা জানি না। এখানে আসলে দেখেন আপনি 1-2টা প্লেয়ার ছাড়া আমার কাছে মনে হয় না যে ফিক্সড কেউ আছে যে আমাকে ওয়ান ডাউন খেলতে হবে, হয়তো মুশফিক, শান্ত, লিটন যারা আছে এরাই, মমিনুল, এরাই হলো ফিক্সড। আমার কয়েকটা প্লেয়ার আছে যে এই জায়গায় খেলবে। রাইট। আপনি দেখেন আজকে বাংলাদেশে কিন্তু ওয়ান ডাউন জায়গাটা এখনো পূরণ হয়নি কিন্তু আশরাফুলের জায়গা বলতে পারেন, হয়তো হ্যাঁ হাবিবুল বাশারের জায়গা, হয়তো শান্ত আসে, শান্ত কিছুটা ঠিকঠাক হয় আল্লাহর রহমতে। আমি চাই ও ভালো প্লেয়ার, ও আরো ওই জায়গাটা যত তাড়াতাড়ি ধরবে আমার কাছে মনে হয় বেটার। রাজশাহী বলে বেশ একটা দুর্বলতা আছে। না আসলে না, আমার কাছে আমি ছোটকাল থেকে শান্তকে দেখে যাচ্ছি, কারণ এই জন্য আমি বলছি, হয়তো পারফরমেন্স আপ অ্যান্ড ডাউন একটা মানুষের হয়। তা আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমার কাছে বেটার, যে ডোমেস্টিকে যে জায়গাটা প্লেয়ার রান করবে, আই হোপ আমার কাছে মনে হয় ন্যাশনাল টিমে যদি তাকে ডাকা হয়, তাকে ওই জায়গাটায় 2, 3, 5 ম্যাচটা দেখা উচিত যে ওই জায়গাটা কীভাবে পারফরমেন্স করছে। ওই যদি ওই জায়গায় পারফরমেন্স করে তাহলে ওই জায়গাটা সেটেল করে দেওয়া উচিত। সেটা কি তাওহিদ হৃদয়দের ক্ষেত্রেও প্রযোজ্য কিনা? 100%। তৌহিদ হৃদয় আপনার যখন ন্যাশনাল টিমে ঢুকে, ডোমেস্টিকে যে জায়গায় ব্যাটিং করতো, ন্যাশনাল টিমে এসে ওই জায়গায় ব্যাটিং করতে করতে কিন্তু আপনি ওয়ার্ল্ড কাপে এসে চেঞ্জ করে ফেলছেন, ওর কিন্তু একটু পারফরমেন্সে কিন্তু হয়েছে। তা আমার কাছে মনে হয় তৌহিদ হৃদয় যে জায়গায় ব্যাটিং করে, 5 স্পিন খুব ভালো খেলে, আমার মনে হয় তৌহিদ হৃদয়কে ওই জায়গাটাই তাকে ব্যাটিং করানো উচিত। হ্যাঁ, প্রতিটা ম্যাচ না, হয়তো 1টা ম্যাচ 2টা ম্যাচ গ্যাবলিং করতেই পারে, কিন্তু আপনি যখন প্রতিটা ম্যাচই চিন্তা করবেন একটা প্লেয়ারকে, তখন কিন্তু প্লেয়ারের মাইন্ড ডিস্টার্ব হবেই। তা আপনাদের যখন প্রথম শ্রেণীর ক্রিকেটটা আপনি খেলেছেন, বেশ বড় একটা সময়, 15 বছর 17 বছর সময়, অধিকাংশ সময় আমরা জানি যে একজন পেসার নিয়েও একাদশ সাজানো হয়েছে, প্রতিপক্ষ স্পিনকে এত বেশি নির্ভর করতে গিয়ে। তো এই যে রান করেছেন, কারি টাকার মতো আর কি, প্রচুর রান, হয়তো ম্যাচ ফি পেয়েছেন, সাপলুডুর খেলার মতো করে আপনারা ম্যাচ ফি পাচ্ছেন, রান করছেন, তরতর করে প্রথম শ্রেণীর পরিসংখ্যানটা অনেক দূরে গিয়ে গেছে। কিন্তু আবার যখন জাতীয় দলের কাছে গেলেন, সাপের মুখের মধ্যে পড়লেন, পারফরমেন্স নিয়ে ধূপ করে আবার নিচে পড়ে যাচ্ছেন। মানে এই যে ঘুরে ফিরে একই জায়গায় মানে বৃত্তবন্দী হয়ে যাওয়াটা, এইটার দিক মানে এইটা আসলে কেন হচ্ছে বারবার? আসলে দেখেন, আপনি ফার্স্ট ক্লাস যেটা বলছেন, আমি যখন প্রথম খেলছি তখন আসলে ওই সময়ের কিন্তু উইকেটটা ডিফারেন্ট উইকেট ছিল, কারণ ওই সময় একটু লো হইতো, স্পিন উইকেট ছিল বেশি, হয়তো ওই সময় একটা পেস বোলার থাকতো বা 2টা পেস বোলার থাকতো, একটা অলরাউন্ডার থাকতো। তা আমার কাছে মনে হয় যে এখন যে উইকেটগুলো আছে অনেক সুন্দর উইকেট, ট্রু উইকেট, কিছু সিলেট বলেন, চিটাগং বলেন, রাজশাহী, বগুড়া, ট্রু উইকেট। এখন হলো এই আপনার এখন ঘাস, পুরো উইকেটেই ঘাস দেয়, 8 ml 6 ml পুরো ঘাস। তো ওই সময় কিন্তু আসলে উইকেটটা এত ভালো ছিল না, কিন্তু এত ইজিও ছিল না যে ওই সময় রান করা। আচ্ছা, তখন কিন্তু যারা ব্যাটসম্যান আসলে আমার কাছে মনে হয় ওই সময়কার ব্যাটসম্যান যারা ছিল তাদের কনসেন্ট্রেশন, তাদের ধৈর্য অনেক পরিমাণ ছিল। এখন যেটা হয়েছে, এখন কিন্তু একটু ধৈর্য কম, কারণ আমি জানি না যে এটা T20-র স্পেসে চলে যাচ্ছে কি যাচ্ছে না। আমার মনে হয় এই ফোকাসটা একটু বেশি করে দেখা উচিত। আমাদের টেস্ট টিমের অবস্থা আসলে একটু খারাপ আছে, কারণ পাকিস্তানের পর ইন্ডিয়াতে এসে খারাপ হয়েছে, তারপর নিউজিল্যান্ডে। তো আমার কাছে মনে হয় সাউথ আফ্রিকা আমরা খারাপ, সাউথ আফ্রিকার সাথে। তো আমার কাছে মনে হয় যে আরও পুরো হাইলাইটস করা উচিত যে ফার্স্ট ক্লাসটাকে, কারণ এখানে কোনো
আসলে পিকনিক গেম কোনো কিছুই হয় না। সেটা বুঝলাম, কিন্তু এত যদি মানে আপনাদের দাবি অনুযায়ী আপনারা যে এত সিজন ক্যাম্পেইনার ভেটারান ক্রিকেটার এতই যদি ভালো হয়ে থাকে, তাহলে আপনাদের শেষ মুহূর্তে গিয়ে সাপের মুখে পড়তে হচ্ছে কেন? এইটার ব্যাখ্যাটা কি? আপনারা কি কখনো বলেছেন? নাইমের সঙ্গে আমি জানি যে চিফ সিলেক্টরের এক দফা অনেক বড় কথা কাটাকাটি হয়েছিল একসময়, দুই পক্ষ যদিও স্বীকার করে না যে কথা কাটাকাটি হয়েছিল, বাট আমরা অনেকভাবে শুনেছি। আপনাদের কাছে কখনো কোশ্চেন এসছে যে তাহলে যে এই যে তুষার ইমরানের সঙ্গে তুষার ইমরানও কোনো ব্যাখ্যা পাননি কেন তাকে ন্যাশনাল টিমে আর রিকল করা হয়নি? তাহলে এই 10,000, 11,000 রান, 8,000 রান, 9,000 রান, এইটা আসলে কি শুধুমাত্র পরিসংখ্যান? ফরহাদ আজ থেকে 10 বছর পর যখন আবার পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশের হাইয়েস্ট ফার্স্ট ক্লাস রান ফরহাদ হোসেন, এইটা দেখতে আপনার পছন্দ হতো, না বাংলাদেশের হয়ে 10টা টেস্ট খেলে একটা সেঞ্চুরি করা এটা দেখতে পছন্দ হতো? 100% বাংলাদেশের হয়ে 10টা যদি আমি টেস্ট খেলতাম, একটা সেঞ্চুরি বা 2টা সেঞ্চুরি মারতাম, আমি এর থেকে বেশি খুশি হইতাম এটাতে, কারণ আমি দেশের জন্য করছি। আমি আসলে কখনো ওইভাবে জিজ্ঞাসা করিনি সিলেক্টরকে যে আসলে কেন আমাকে ন্যাশনাল টিমে ডাকা হয়নি। কিন্তু আমি এতটুকু জানি, যখন আমি ডাবল সেঞ্চুরি করি তখন আমি নাসির হলো ওয়েস্ট ইন্ডিজে ছিল এই টিমে, তো নাসির চলে আসবে আমাকে আপনার ইতে পাঠাবে, ওয়েস্ট ইন্ডিজে পাঠাবে এই টিমের সাথে। তা আমি এখান থেকে একাই গেছিলাম। তা আমি 360 রান করে আমি আপনার ওয়েস্ট ইন্ডিজে চলে গেছিলাম। তো ওই জায়গায় আপনার আসলে কি আমি এই কারণে আমি কখনোই জিজ্ঞাসা করি যে আসলে কেন ন্যাশনাল টিমে আমি ডাক পাইনি বা কেন আমাকে নেওয়া হচ্ছে না। তো আমাকে আমি হয়তো নাম বলছি না, হয়তো আমারই ফ্রেন্ড আছে, তো ও আমার ফ্রেন্ড ফোন দিয়ে বললো যে এরকম ব্যাপার, তোমাকে নিয়ে কথা চলছে ন্যাশনাল টিমে, তুমি যেখানেই খেলো একটু ভালো খেলো। এই এতটুকুই আমি আমার ওই ফ্রেন্ডের কাছ থেকে এতটুকুই আমি পাইছি। এই ছাড়া আমি কিন্তু, আর রাজিন ভাই বলতো আমাকে যে তোর মতন কেন প্লেয়ারকে তারা টেস্টে ডাকছে না, আমি আসলে জানি না। তো এই অনেক সময় রাজিন ভাই সবসময় বলতো আমাকে, যখন সিলেটের সাথে খেলা হইতো তখনই বলতো যে আসলে তুই আনলাকি খুব, যে আসলে তোকে কেন ন্যাশনাল টিমে ডাকা হচ্ছে না। তা আমি বলবো আসলে ভাই আমার তো করার আসলে কিছু নাই, হয়তো তকদিরেরই না। এইটা আপনি একটা সিম্বল, মানে আমি আপনাকে সামনে রেখে আসলে প্রোগ্রামটা সাজানোর কারণটাই এটা। জি জি। বাংলাদেশে প্রচুর রান হচ্ছে, প্রত্যেকে রান করছে, এখন হয়তো আরো অ্যাগ্রেসিভ ওয়েতে ক্রিকেট খেলছে, যেমন টি-20 প্রহরের কথা আপনি বলছেন। কিন্তু এই রান করা, এই উইকেট পাওয়া কতটুকু আসলে আমাদের সামগ্রিক ন্যাশনাল টিম তো সবচেয়ে আলটিমেট গোল, কিন্তু এই হাজার হাজার রান, 9টা হাজার রান করা, 9টা হাজার বা 22 গজ যদি আমি হিসাব করি, কত কিলোমিটার, কত হাজার কিলোমিটার আপনাকে দৌড়াতে হয়েছে, এবার আপনি হিসাব করেন। মানে অদ্ভুত একটা পরিসংখ্যান কিন্তু 100%। হ্যাঁ, তো এইবার বলেন আমাকে, মানে এই সব জিনিস যখন যারা করবে, মোটিভেশন কিভাবে ধরে রাখছেন যে আপনি জানেন যে আপনার ন্যাশনাল টিমে খেলা হচ্ছে না? আসলে আমি একটা কথা বলি, সেটা হলো যে আমি একটা কথা বলছি, আমি এই সিজন 500 রান করছি। আপনি কিন্তু শুধু দেখলেন এই সিজনে আমি 500 করছি। জি। আপনি কি টোটাল কি আপনি কোনো ফার্স্ট ক্লাস প্লেয়ারের দেখেন যে তার বায়োডাটাটা কি, ওই টোটালি কত ম্যাচ খেলে কত রান করছে? আপনি যদি 500 রান দেখে ন্যাশনাল টিমে ডাকেন, রাইট, এরকম আছে আমার কাছে অনেক। আমি দেখছি, হয়তো আমি 19 বছর ক্যারিয়ারে আমি দেখেছি হয়তো 500-600 রান করে কিন্তু ন্যাশনাল টিমে স্কোয়াডে ডাক পাইছে। আছে ভাই, এমনও আছে যে একটা টি-20 ডেবু হয়ে গেছে, হ্যাঁ, 2টা ডেবু হয়ে গেছে। তা আপনাকে চিন্তা করতে হবে যে আমি শুধু অনলি ফর এই সিজন রান করলে, আমি রান করছি 500, এই সিলেক্টর আমাকে 500 রান দেখে আমাকে ন্যাশনাল টিমে স্কোয়াডে রাখবে তা না। তার প্রোফাইলটা দেখতে হবে। গোটা প্লেয়ার যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে তাদের প্রোফাইলটা ঘাটা উচিত আমার কাছে মনে হয়, তাহলে বুঝতে পারবে যে কোন প্লেয়ার কি রান করছে, কার অ্যাভারেজ কতটা ম্যাচ খেলছে। আই হোপ, আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের, হয়তো আমি অবসর নিয়েছি বলে সবাই হাইলাইটস করছে, আপনারা হাইলাইটস করছেন, হয়তো জানছে সবাই। যদি হাইলাইটস যদি না হতো, হয়তো আমি এমনি নর্মালি ছেড়ে দিতাম, তাহলে কেউ জানতো না যে আমি 9,000 রান করছি। তাই আমার কাছে সিলেক্টরদের কাছে এটাই একটা থাকবে, আপনারা এখন যারা উদ্যোগ নিচ্ছেন, সুন্দরভাবে যে মাঠে খেলা দেখছেন, একটা প্লেয়ারের সাথে কথা বলছেন, তাদের প্রতিটা ক্যারিয়ারটা আপনারা যাচাই করেন, তাদের অ্যাভারেজটা করেন, তাহলে বুঝতে পারবেন এই প্লেয়ারটাকে ন্যাশনাল টিমে আসলে নেওয়া যায় কি যায় না। এই যে সাপলুর মানে শেষের দিকে চলে এসেছি আমি বুঝতে পারছি আপনার ইয়েটা, গলাও ধরে যাচ্ছিল আপনার, মানে আমি এটা আই এম সিম্পলি অন মানে সেম পেজ উইথ ইউ রিগার্ডিং দিস ইস্যু। কিন্তু মানে এইখান থেকে উত্তরণের জায়গাটা কি? এই সাপ লুডু খেলা, এইখানে যদি আমরা একটা 24 বছর শেষে একটা 25 বছরের পূর্ণাঙ্গ যুব টেস্ট ক্রিকেটে,
আমাদের এখনো বাংলাদেশের ক্রিকেটের দম যায় যায় অবস্থা, সবসময় এত নতুন একটা ক্রিকেট নেশন, তারপরও দম যায় যায় অবস্থা। জি। প্রথম শ্রেণীর ক্রিকেট যদি এই পুরো শরীরে নতুন করে ব্লাড সার্কুলেশন করতে হয়, যদি মানে আপনার সিস্টেমটাকে ঠিক করতে হয়, শুধুমাত্র সিলেকশন প্যানেলই কি একমাত্র ব্যাপার, নাকি যে প্যাটার্নে আপনারা ক্রিকেট খেলেছেন এই প্যাটার্নটাও চেঞ্জ করা উচিত? মানে 10,000, 8,000, 9,000 রান। এখন আমরা রঞ্জি ট্রফির যদি উদাহরণটা নিয়ে আসি, এখানেও আমরা দেখি যে মানে একজন পেস বোলার সেদিন 10 উইকেট পেয়েছে। তো এইগুলো সিম্বলিক মানে চেঞ্জ ক্রিকেটের কালচারটাও হতে হয়। সেক্ষেত্রে ক্রিকেটাররা কতটুকু প্রস্তুত? পদ্মাপাড়ের রাজশাহী তো আছেই, আমরা জানি তার একটা আসলে জোটবদ্ধ সংঘ। সবথেকে বড় জিনিস হলো আপনাকে মাইন্ড চেঞ্জ করতে হবে। আপনি ক্রিকেট চেঞ্জ করলেন, কোচ চেঞ্জ করলেন, আসলে তা হবে না। সবার আগে মাইন্ডটা চেঞ্জ করতে হবে যে আমি কোন মাইন্ডে আগাচ্ছি। কারণ মাইন্ড যদি আপনার ফ্রেশ না থাকে, মাইন্ড যদি না হয়, আপনি কখনো বড় জায়গায় যাইতে পারবেন না, হয়তো ছোট জায়গায় থেকে যাবেন। তো চিন্তাধারাটা আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে চুজ করতে হবে যে আসলে ওই কোন প্লেয়ারটা লং টাইম বাংলাদেশকে কতদিন সার্ভিস দিবে। এটা কষ্ট করতে হবে। আপনি যেরকম প্লেয়াররা কষ্ট করছে, এইভাবে কষ্ট করতে হবে, ডে বাই কষ্ট করতে হবে। কোথাও খেলা আছে, আমার কাছে মনে হয় যে সিলেক্টর ওই জায়গায় যে বসে থাকতে হবে। একটা আমার দরকার নেই, আমার এক বছরে আমার 5টা 7টা ন্যাশনাল টিমের প্লেয়ার দরকার নেই। আমি 2টা ন্যাশনাল টিমের প্লেয়ার বের করবো, ন্যাশনাল টিমে খেলাবো, যেটা হলো টপ প্লেয়ার হয়ে বাড়াবে। আমরা আশা করি যে আপনার এই কথাগুলো সিলেকশন প্যানেল শুনতে পাবে। মানে 100%। মানে আমরা খুবই আনন্দিত আপনাকে পেয়ে, মানে আমরা শেষ বেলায় এসে আপনাকে পাওয়া। আমাদের আজকের অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। আশা করছি সামনের দিনগুলোতে, যেহেতু সাবেক ক্রিকেটার হয়েই যাচ্ছেন, আমরা মানে অনেক ব্যাপারে আপনাকে কথা বলার জন্য আমন্ত্রণ জানাতে পারবো। আচ্ছা, আমি একটু ছোট একটা শেষ করে দিই, শেষের দিকে। আমি মানে নর্মালি আমি যার কাছ থেকে ক্রিকেট খেলা শিখেছি আমি এতদিন থেকে, মানে যার হাত দিয়ে, আমি আসলেই হয়তো অনেকজন জানে না যে আমি আসলে কার ছাত্র, আমি কোথায় প্র্যাকটিস কোন করতাম। আমি যুব ক্রিকেট স্কুলে করতাম। জামিনুর রহমান সাদ ভাই, যে আমাকে এত দূর আনার অবদানই হলো উনার। আচ্ছা। তো ওনাকে আসলে আমি ধন্যবাদ দিলে অনেক ছোট হয়ে যাবে, কারণ ওনাকে আমি সবসময় আমার বাবার জায়গায় রাখছি ওনাকে। তো আসলে হয়তো আমি লাইফে বলতে পারি যে ওনার সাথে আমি যদি কোনো ভুল করে থাকি, আমাকে ক্ষমার চোখে দেখবে, কারণ আমি ওনার ছেলের মতো। আচ্ছা আচ্ছা, অবশ্যই উনি এই বার্তাটা পেয়ে যাবেন আশা করছি। সব থেকে বড় কথা হলো যে আমার ফ্যামিলিও আমাকে অনেক সাপোর্ট করছে। আমার ফ্যামিলিদেরকেও অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফরহাদ। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্তই। প্রথম শ্রেণীর ক্রিকেটের অনেক কিছু আমরা জানার চেষ্টা করলাম। আশা করি আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো ক্রীড়াঙ্গনের নানা খবরাখবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থই থাকুন।